আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির বোত্থানের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিসি-এএমএম নাসির উদ্দিনের বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। এর আগে গুরুতর অসুস্থতার কথা জানিয়ে শুক্রবার বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন, আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার কথা রয়েছে তার। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন তিনি। দুপুর 1:30টার দিকে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। এর আগে গত 24 জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তাকে সেই বহরের সঙ্গ দিচ্ছেন সেই অশ্বারোহী দলটি সম্পন্ন করবেন তাকে এভাবেই উদ্ধর্তনা জানায় এবং ভিতরে তাকে কিন্তু ব্যাপক একটি আনুষ্ঠানিকতা থাকে এবং সেই সাথে আমরা দর্শক, এই বিষয়ে আরো জানাতে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, প্রথম দিনে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। নুসরাত, আসলে দায়িত্ব গ্রহণের পর কিন্তু প্রথমবারের মতো বঙ্গভবনে এসেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং তিনি যখন এখানে প্রবেশ করেন সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। গার্ড অফ অনার দিয়ে তাকে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করানো হয়। সেখানে প্রবেশের পরে কিছু দায়িত্ব রয়েছেন, সেগুলো আসলে তিনি পালন করছেন। গার্ড অফ অনার দেয়া হয়েছে, তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন, পাশাপাশি বঙ্গভবনের যে সকল কর্মকর্তা রয়েছে তাদের সাথে পরিচিতি পর্ব যেটি সেটিও শেষ করবেন। এছাড়াও তিনি ভিতরের যে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো পরিদর্শন করার কথা রয়েছে এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি জোহরের নামাজের পর লাঞ্চ শেষ করে হয়তোবা তিনি এখান থেকে ত্যাগ করবেন। তার যে বাসভবন, তিনি যেহেতু স্পিকারের বাসভবনেই তিনি অবস্থান করছেন এবং সেখানেই তিনি থাকবেন, যার ফলে এখানে তিনি আসলে অবস্থান করবেন না, আমরা এমনটি জানতে পেরেছি। তবে প্রথম দিনের তার যে কর্মসূচিগুলো রয়েছে সেটি আসলে তিনি ভিতরে পালন করছেন। বিশেষ করে কর্মকর্তাদের সঙ্গে তার আলাপ আলোচনা, বিভিন্ন ধরনের অফিসিয়াল যে কাজগুলো সেটি আসলে তিনি সম্পাদন করছেন। সব মিলিয়ে বলা চলে যে প্রথম দিনের মতো তিনি অফিস করছেন পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য পাওয়া যায় সেটি আসলে আমরা দর্শকদেরকে পরবর্তী সংবাদের মাধ্যমে
জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। রাজধানীতে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। বাসাবাড়িতে থাকছে না গ্যাস, অনেক জায়গায় গ্যাসই নেই, আবার কোথাও কোথাও গভীর রাতে গ্যাস এলেও ভোর রাতেই তা চলে যাচ্ছে। রান্না করা যাচ্ছে না দৈনন্দিন খাবার। গত এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর কাজীপাড়া, ধানমন্ডি, লালবাগ, মালিবাগ, বনশ্রী, শেওড়াপাড়া, টেমরা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুরের টঙ্গীতে একই দশা। রাজধানী কাজীপাড়ার স্থানীয়রা বলছেন গত 10 দিন ধরে কোনো গ্যাস নেই। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট কাটাতে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লাগতে পারে। গ্যাস সংকটের বিষয়ে আরো জানাতে রাজধানীর কাজীপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, বাসাবাড়িতে গ্যাসের কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। নুসরাত, আমরা এখন আছি পূর্ব কাজীপাড়ার 9 নম্বর গলিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গ্যাসের চুলা থাকলেও এখানে তারা লাকড়ির চুলায় রান্না করছে। দীর্ঘ 2 বছর যাবৎ তারা এভাবেই রান্না করছে। প্রতিদিন তাদের বাচ্চাদের দুধ থেকে শুরু করে সকল কর্মকাণ্ড এই লাকড়ির চুলায় তারা করছে। তারা বলছে তারা নিম্নবিত্ত এবং তাদের সিলিন্ডার কেনার মতো অর্থ নেই। এই যে দুর্দশা, এই দুর্দশা লাঘবের জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। তারা বলছে এই যে মানবেতর যে তারা জীবনযাপন করছে এই গ্যাস সংকটের কারণে, এই গ্যাস সংকটের সমাধান কবে হবে সে বিষয়ে তারা জবাব চায়। তারা আমার কাছে প্রশ্ন করে যে কবে নাগাদ এই গ্যাস থেকে আমরা গ্যাস পাবো, গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হবে। এই যে আপনারা দেখছেন যে লাকড়ির চুলায় তারা প্রতিদিন এভাবেই তারা রান্না করে। এই লাকড়ির চুলায় ধোঁয়াতে এই বাচ্চা কাচ্চা নানা রকম রোগ শোকে ভোগে। আমরা এখন এই যে আপনাদের দেখাচ্ছি যে এই যে তাদের চুলা থাকলেও চুলাতে কোনো আগুন নেই। আপনারা দেখুন যে এখানে যে অবস্থাটা কি, যে লাকড়ির চুলায় তারা রান্না করছে, তাদের গ্যাসের চুলা আছে কিন্তু দীর্ঘ 2 বছর যাবৎ তাদের এইখানে আগুন ধরছে না। গ্যাসের লাইন থাকলেও গ্যাস সংযোগ নেই, গ্যাস আসছে না তাদের লাইনে। এখন আমরা এখানে দেখাচ্ছি যে এই যে তাদের মানবতার জীবন, আমরা এখন কথা বলবো এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে। কতদিন যাবৎ আপনি গ্যাস পাচ্ছেন না, আসলে সমস্যাটা? আমাদের এখানে 2 বছর ধরে গ্যাস নাই। তো আগে একটু আসতো, এখন মোটে আসেই না। তো রান্না বাড়ি করে খাইতে পারি না, বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারি না। বাচ্চারা খিদার জন্য অনেক কান্না করে কিন্তু আমরা দিতে পারি না। লাড়কি টুকাই আইন না আমরা রান্না করি, এই বাসাতে 2টা লাড়কি আইন না, লাড়কি চুলা ধরে রান্না করি। এই লাড়কির ধুমাতে বাচ্চারা থাকতে পারে না, আশেপাশের লোকেরাও থাকতে পারে না, চিল্লাচিল্লি করে। আর যাদের সব আছে তারা তো সিলিন্ডার গ্যাস আনে, আমাদের তো আর নাই। আমরা দিন আনি দিন খাই, আমরা তো আর সিলিন্ডার আনি না। 2000 টাকা দেওয়া আমাদের খাওয়া সম্ভব। আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে অবস্থা, প্রত্যেকটা বাসিন্দাদের একই অভিযোগ, তারা গ্যাস পাচ্ছে না। এই এলাকার আমরা অন্য বাসা বাড়িতেও গিয়েছি, তারা বলছে আগে যদিও গ্যাস ছিল অন্য বাসাতে, কিন্তু 10 দিন যাবত তারা কোনো গ্যাসই পাচ্ছে না। কতদিন যাবত আপনাদের এখানে গ্যাস? এনে মনে করেন যে অনেকদিন যাবত এরকম, কিন্তু তারপরে এখন একবার অস্তুত নাই। এই 1-1.5 মাস ধরে, এই 1-1.5 মাস ধরে একেবারে নাই, একেবারে মনে করেন কোনো গ্যাস সারা রাত বলছে গ্যাসের আশায়। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার যে স্থানীয় লোকজন তারা বলছে এইভাবে আর তাদের কতদিন চলবে। আমরা এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলছি। আপনার অত্র এলাকায় কতদিন যাবত এরকম সমস্যা চলছে? প্রায় আগে তো মোটামুটি গ্যাস আসতো, এখন এই 3 মাস ধরে কোনো গ্যাস নেই। সরকারেরও তেমন কোনো তদারকি নেই। আমি আশা করব সরকার তার তদারকির মাধ্যমে আমাদের এই গ্যাস সংকটটা দূর করবে, আমরা এই আশাবাদ করি এবং সমস্যাটা লাঘব হবে, এটাই আমাদের কাছে সরকারের আশা। নুসরাত, আমরা এই যে বর্তমান সরকার আসার পরে যে পরিবর্তনের একটা আভাস, এই যে এই বাসিন্দারা 2 বছর যাবত যে গ্যাস পাচ্ছে না, তাদের এই দুর্দশা লাঘবের মাধ্যমে তাদের এই অবস্থাটা পরিবর্তনের চেষ্টা করবে বলে তারা দাবি করছেন। নুসরাত, এই ছিল সর্বশেষ কাজীপাড়া থেকে। ধন্যবাদ। গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক।
ফারুক, আশুলিয়ার কারখানাগুলোতে গ্যাস সংকটের কেমন প্রভাব পড়েছে জানাবেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু শিল্প অধ্যুষিত এলাকায়। এই এলাকায় কিন্তু শত শত গার্মেন্টস কারখানা রয়েছে এবং দুটি ইপিজেড রয়েছে। সেই ইপিজেডের যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদনে মারাত্মক ব্যাহত সৃষ্টি হচ্ছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা বিভিন্ন কারখানায় দেখেছি যে সকল কারখানাগুলোতে গ্যাস চালিত মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। অনেক কারখানা কিন্তু এই গ্যাস না থাকার কারণে কিন্তু ছুটি ঘোষণা করেছে। সেই সকল কারখানা কিন্তু কবে নাগাদ খুলবে শ্রমিকরা কিন্তু তারা কিছুই জানতে পারেননি, বলতে পারেননি। তো শিল্প অঞ্চলে এই মুহূর্তে কিন্তু গ্যাসের তীব্র সংকট চলছে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। তো দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সংকট সমাধান না হলে কিন্তু শিল্প কারখানাগুলো পর্যায়ক্রমে কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। তো শিল্প অঞ্চলের কিন্তু কারখানাগুলোতে উৎপাদন সচল রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা, এমনটি আমাদেরকে বলেছেন। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু এই মুহূর্তে গ্যাস সংকটে শুধু গার্মেন্টস কারখানাগুলোই নয়, বাসাবাড়ি এবং বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে ব্যাপক সংকট রয়েছে এবং যানবাহনের দীর্ঘ লাইন লেগে রয়েছে। বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো কিন্তু বন্ধ রয়েছে এই গ্যাসের প্রেশার না থাকায়। গ্যাস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এটি সম্পূর্ণ ঠিক হলেই কেবলমাত্র গ্যাসের যে সমস্যা সেটি সমাধান হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আসলে গ্যাসের যে সংকট সে কারণে উৎপাদনের মারাত্মক ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা স্থবির হয়ে পড়েছে উৎপাদনে। তো শিপমেন্টের নানা ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানা কর্তৃপক্ষ। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। দুর্নীতি মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার চৌধুরীর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আদালত। দুপুরে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে এই রায় ঘোষণা করার কথা রয়েছে। এর আগে এ মামলায় গত 15 জুলাই রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন। মামলায় দুদকের অভিযোগ, আসামি এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে নোটিশ করার পর 21 কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় 2024 সালের 23 ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে মামলা করেন। এই মামলায় পরের বছরের 4 আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক উপপরিচালক মোহাম্মদ আহসান উদ্দিন। প্রায় 1.5 বছর ধরে কারাগারে আছেন এসকে সুর। অত্যন্ত সুচতুর কৌশলভাবে একটা সুকৌশল যে উনি ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত 2 আজকে রায় ঘোষণা করেছেন। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।